নমস্কার। ডিএনএ স্টুডিওর তরফ থেকে আজকের আমাদের বিশেষ নিবেদন সুবোধ ঘোষের লেখা বহুরূপী। সুবোধ ঘোষের জন্ম হয় 14 সেপ্টেম্বর 1909 খ্রিস্টাব্দে। একজন ভারতীয় বাঙালি লেখক এবং বিশিষ্ট কথা সাহিত্যিক। বিহারের হাজারিবাগে 1909 সালে জন্মগ্রহণ করেন। আদি নিবাস অধুনা বাংলাদেশের ঢাকা জেলা বিক্রমপুরের বহর গ্রামে। হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজের ছাত্র ছিলেন তিনি। বিশিষ্ট দার্শনিক ও গবেষক মহেশ ঘোষের লাইব্রেরিতে পড়াশোনা করতেন। প্রত্নতত্ত্ব, পুরাতত্ত্ব, এমনকি সামরিক বিদ্যাও তার যথেষ্ট দক্ষতা ছিল। গত শতকের 40 দশকের প্রায় প্রারম্ভিক কাল ঘেঁষা বাংলা সাহিত্যের কালপর্বের জীবন শিল্পী সুবোধ ঘোষ। আদি নিবাস বাংলাদেশের ঢাকা জেলা বিক্রমপুরে বহর গ্রামে। তার লেখালেখির কালপর্ব 1940 থেকে 1980 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যের অঙ্গনে একটু বেশি বয়সে যোগদান করেও নিজস্ব মেধা, মনন, চিন্তা, চেতনা আর লব্ধ অভিজ্ঞতার আলোকে সুবোধ ঘোষ তার অসাধারণ রচনা সম্ভারের মাধ্যমে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সমর্থন হন। শুরু হচ্ছে আজকের আমাদের গল্প, সুবোধ ঘোষের লেখা বহুরূপী। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনানের মুখে ফু দিয়ে আরও অনেক ধোয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না, কিছুই শুনিনি। জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শুনেননি হরিদা? না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বা কি? 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরে সন্ন্যাসী, হিমালয়ে গুহাতে থাকেন। সারা বছর শুধু একটি হর্তকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়স 1000 বছরেও বেশি বলে অনেকেই মনে করেন। সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা। থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া কেউ পায়ে ধরে নিতে পাননি। কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা গিয়ে দিলেন। নতুন খড়ম পরলেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 101 টাকার নোট তার ঝোলায় ফেলে দিয়েছিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কানই নেই। হরিদা উনানের আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়ে হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। ইচ্ছা করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানে বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়ে। কেউ চিনতে পারে না, আর যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়। যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1টা পয়সা দিয়ে দেয়।
একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেরিয়ে উঠল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে বাসের ওপরে বসা যাত্রীর দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠে যাত্রীরা দু একটা পয়সা ফেলে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে ওরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। হরিদার জীবন এরকম বহুরূপের খেলা দেখিয়ে একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতা জমে উঠেছে। হঠাৎ পথের ওপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কাণ্ড, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ্বরে প্রশ্ন করে ওঠে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল জাসির উপর ফেলে দেয়। কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোকচা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টালুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে দোয়ালবাবুর লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয় কেঁদে ফেলেছিল ছেলেগুলো, আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। পরদিন অবশ্য স্কুলের মাস্টার মশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছিলেন, কিন্তু মাস্টার মশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ এসেছিল হরি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোনো মতলব ছটফট করছে নাকি? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যা নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। সত্যি আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছে থেকে একটা সিগারেট ছাড়া আর কিছু পাবেন না। না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখানোর জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইরে সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু হতেই বা কি হবে। সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলাবার মতো রোজগার হয় না। না, এবার আর কাঙ্কালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত হাঁটি লুঠিটো ভাণ্ডার। একেবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী শাস্ত্রে দেখে আর কতই বা খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? হয়তো 5 আনা, বেশি নয়। তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবু বাড়িতে থেকো। থাকবো। আমাদের খেলার চাঁদা নেওয়ার জন্য আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে যাব। বড় চমৎকার আজকেই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে,
জগদীশবাবু বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে ওঠেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বইকি। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? জটাজুতধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগ চর্মের আসনও সঙ্গে নেই, গৌরিক সাজনি, আদর গা, তার ওপর একটা ধপধপে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটা সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভেতর শুধু একটা বই গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজেই মনে হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদ্দাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি কথা কেন বললেন মহারাজ? আমি মহারাজ নই, আমি সৃষ্টির মধ্যে একখানা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকা সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করে, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে আমার কোনো রিপু নেই। ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? ঠান্ডা জল চাই, আর কিচ্ছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব। হরিদার গলার স্বর এরকম নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনেছ তো, এইসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির ওপর বসে পড়েছে। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগজি, আপনার কাছে এটা আমার একটা প্রাণের অনুরোধ। 2 হাত জড়ো করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? বিরাগজি, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, এখানে আপনার জল খেয়েছি যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তবে অত্যন্ত কিছু একটা আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো... না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগজি, নইলে আমি শান্তি পাবো না। ধন জন জৈবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি এবার চলি। জগদীশবাবু বলেন, আপনি কিছুক্ষণ এখানে থাকুন। সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকে চাঁদের আলো চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে বলে, না না, ও চোখ কি হরিদার
সার্থক হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তারা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু। এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দিন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই 100 টাকা আপনাকে দিলাম। বিরাগী হাসেন। আমার বুকের ভেতরে যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকারই হয় না। আমার একান্ত অনুরোধ বিরাগীজি। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনা মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল। সেদিকে ভুলেও একবারও তাকালেন না বিরাগী। কি করছেন হরিদা? কি হলো? কই? আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা ভুলে গেলেন নাকি? আজকে সন্ধ্যাটা ঘরে বসিয়ে কাটিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনানের আগুন তখনও বেশ গনগন হয়ে জ্বলছে। উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে। আরেকটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনিই বিরাগী? হ্যাঁ রে ভাই। ওই তো, সে সাদা উত্তরীয় পড়ে আছে মাদুরের ওপর, আর সেই ঝোলাটা আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগৎবাবু তো এত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কি করব বল, ইচ্ছাই হলো না। শত হোক। কি? শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি স্পর্শ করি বল? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। আর বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অত্যন্ত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বেরি মুখে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবন, এর বেশি আর কী বা আশা করতে পারে? শেষ হলো আজকে আমাদের গল্প, সুবোধ ঘোষের লেখা বহুরূপী। কথকের ভূমিকায় এবং হরিদার ভূমিকায় ছিলাম আমি সুদীপ। অনাদি এবং ভবঘোষের চরিত্রে ছিল দেবজিৎ এবং জগদীশবাবুর চরিত্রে ছিল দেবজিৎ। পরবর্তী সপ্তাহে আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা ফিরে আসবো ডিএনএ স্টুডিওতে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।